আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা হচ্ছে আমাদের লেকচার ৮ এর আসলে শেষ অংশটা। ওইটার মধ্যে ভয়েস আসে নাই দেখলাম আমি। তো এটা আমি আবার বুঝাই দিচ্ছি। ঠিক আছে? তো এখানে হচ্ছে প্রথমে ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিডের গাঠনিক সংকেত লিখতে বলেছিল সিস ট্রান্স অনুযায়ী, এবং ম্যালিক অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন করতে পারলেও ফিউমারিক অ্যাসিড কেন পারে না এটা ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তো ম্যালিক অ্যাসিড হচ্ছে দেখা যায় যে ম্যালিক অ্যাসিডের এই সিস ট্রান্স অনুযায়ী যখন আমরা তৈরি করি তখন কার্বন কার্বন ডাবল বন্ড থাকে এখানে, এবং একটা কার্বনের এই যে এক মাথায় হাইড্রোজেন, এক মাথায় সি ডাবল এইচ, আর এক মাথায় হাইড্রোজেন সি ডাবল এইচ এভাবে থাকে। তো এটা হচ্ছে সিস যখন থাকে তখন হচ্ছে ম্যালিক অ্যাসিড হয়, মানে একই পাশে হাইড্রোজেন একই পাশে সি ডাবল এইচ। আর যখন হচ্ছে দেখা যায় যে হাইড্রোজেনের অবস্থান আর হচ্ছে সি ডাবল এইচ এর অবস্থান দুইটা হচ্ছে অপোজিট থাকে, এই যে এখানে সি ডাবল এইচ এখানে, এটা এখানে, মানে হচ্ছে আড়াআড়ি থাকে, তখন হচ্ছে এটা ট্রান্স হয়। ট্রান্স হলে হচ্ছে এটা ফিউমারিক অ্যাসিড হয় না। তো ম্যালিক অ্যাসিডের জন্য হচ্ছে দেখা যায় যে এটা যেহেতু সিস হয়, সিস হলে হচ্ছে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে এই যে সি ডাবল এইচ আর সি ডাবল এইচ, এই দুইটার মধ্যে এই দুইটা কিন্তু রিলেটিভলি বড় গ্রুপ। আর এই বড় গ্রুপগুলোর মধ্যে হচ্ছে দেখা যায় যে দুইটা বড় গ্রুপ যখন কাছাকাছি থাকে তখন একটা আরেকটাকে বাধা দেয়। মানে এই ডাবল বন্ডটার মধ্যে হচ্ছে দেখা যায় যখন একই কার্বন, এই যে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন, দুইটা কার্বন আছে, এই দুইটা কার্বন ডাবল বন্ড দিয়ে যুক্ত, এবং এই ডাবল বন্ডগুলোর মধ্যে এই কার্বনটার সাথে সি ডাবল এইচ, এই কার্বনটার সাথেও সি ডাবল এইচ আছে। তো এরকম বড় গ্রুপগুলো যখন একসাথে থাকে তখন এরা একটা আরেকটাকে কি করে, বিকর্ষণ করে। একটা আরেকটাকে বিকর্ষণ করার কারণে হচ্ছে দেখা যায় যে এদের মধ্যে যে বন্ধনটা আছে ওইটা দুর্বল হইতে থাকে, এবং এইটা এই পাই বন্ধন দিয়ে এই পাই ব্রিজের মাধ্যমে লাগানো ওই পাই ব্রিজটা হচ্ছে ভেঙে যাওয়ার চেষ্টা করে। তো এই ভেঙে যাওয়ার চেষ্টা করে দেখে তুমি যদি ওকে একটু তাপ দাও বা একটা বিক্রিয়া ঘটানোর চেষ্টা করো, দেখবা যে এই পাই বন্ডটা হচ্ছে ভেঙে গেছে। পাই বন্ডটা ভেঙে হচ্ছে বিক্রিয়াটা ঘটাবে। ওইটা কিসের জন্য? এই যে এই স্টেরিক বাধাটার জন্য, এই মাঝখানে যে বাধাটা থাকে এটাকে স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স বলা হয়। তাহলে এই যে বড় দুইটা গ্রুপ কাছাকাছি থাকলে এই বাধাটা যে কাজ করে এটা স্টেরিক বাধা। এই স্টেরিক বাধার কারণে ওরা সহজেই ভেঙে যেতে পারে। কে ভেঙে যেতে পারে? ডাবল বন্ডটা ভেঙে যেতে পারে। ঠিক আছে, ডাবল বন্ডটা সহজেই ভেঙে যেতে পারে, এবং ভেঙে যাওয়ার পরে হচ্ছে এটা বিক্রিয়ায় অংশ নিতে পারে। কিন্তু এটার কারণটা হচ্ছে এই যে দুইটা কাছাকাছি আছে দেখে। ঠিক আছে, এটার জন্য ভেঙে যেতে পারে। ট্রান্সে দেখো এখানে কিন্তু দুইটা আড়াআড়ি ভাবে আছে, তাই বিকর্ষণটা অনেক কম। দেখছো দুইটা দূরে দূরে আছে, তাই বিকর্ষণটা অনেক কম হয়, এবং এদের মধ্যে আসলে কোনো পোলারিটিও কাজ করে না দেখবা। কারণ হচ্ছে দেখো যে এখানে যদি তুমি পোলারিটি কাজ করাইতে চাও, এটাতেও সি ডাবল এইচ এটাতেও সি ডাবল এইচ, এটার নেট ডাইপোল মোমেন্ট কত হবে? নেট ডাইপোল মোমেন্ট হবে দেখবা জিরো হইতেছে। তো এই নেট ডাইপোল মোমেন্টটা যে জিরো হচ্ছে, এই নেট ডাইপোল মোমেন্ট জিরো হওয়ার অর্থ কি? এই যে ডাইপোল মোমেন্টটা যে আছে নেট ডাইপোল মোমেন্ট জিরো হচ্ছে। ডাইপোল মোমেন্ট মানে চার্জ ইনটু দূরত্ব। এই দুইটার মধ্যে যে চার্জ, এটা মনে করো যদি পজিটিভ হয় এটা হচ্ছে নেগেটিভ হয়, মানে এরকম যে প্লাস কিউ আর এটা হচ্ছে মাইনাস কিউ, আর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আর, তখন হচ্ছে আমাদের এই ডাইপোল মোমেন্টটা হবে হচ্ছে কিউ ইনটু আর। তাহলে তখন ডাইপোল মোমেন্টটা কি হবে? কিউ ইনটু আর, মানে চার্জ ইনটু মান। তো এখন এখানে এই যে এই দুইটার মানটা হইলো জিরো আসতেছে। তো এই দুইটার মান যখন জিরো আসে মানে ডাইপোল মোমেন্ট জিরো আসে, তার মানে ওইখানে কি থাকে না? তার মানে হচ্ছে ওইখানে কোনো রকম পোলারিটি থাকে না। তাহলে ডাইপোল মোমেন্ট জিরো আসার অর্থ হচ্ছে ওইখানে পোলারিটি নাই। তো এখন এই যে পোলারিটি যে নাই, পোলারিটি না থাকলে এরা কি করে না সাধারণত? দেখা যায় যে এটায় কোনো ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত তৈরি হয় না। তো এই ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত তৈরি না হলে তখন কি দেখা যায়? তখন দেখা যায় যে এরা আসলে সহজে বিক্রিয়া দিচ্ছে না, এই অপোলার হওয়ার কারণে। আবার অপোলারের পাশাপাশি আরেকটা কারণ আছে, এখানে কোনো স্টেরিক বাধা নাই, তাই দ্বিবন্ধনটাও ভেঙে যাইতে চায় না ওইভাবে। তো দ্বিবন্ধন যেহেতু এভাবে ভাঙতে চায় না, তাই হচ্ছে দেখা যায় যে ও বিক্রিয়া না করলেও ওর কোনো সমস্যা হয় না। ঠিক আছে, মানে ও বিক্রিয়া আসলে করতেই চায় না এরকম বলতে পারো। তো বিক্রিয়া যেহেতু করতে চায় না এই জন্যই হচ্ছে দেখা যায় যে এখানে হইলেও কোনো বিক্রিয়া আসলে দেখা যায় না। কিন্তু ট্রান্সে যদি তুমি অনেক বেশি টেম্পারেচার দাও, মানে ইনস্ট্যান্ট লেভেলের টেম্পারেচার দিতেছো, তখন দেখা যায় যে এটা বিক্রিয়া দেয়, বাট নর্মালি হচ্ছে দেয় না। তো এখন এখানে সিসটা হইলো বিক্রিয়া দেয় সাধারণত। তো সিসটা যখন বিক্রিয়া দেয় তখন কি হয়? তখন হচ্ছে দেখা যায় যে এই যে ওইচ আর এইচ, একটা সি ডাবল এইচ থেকে ওইচ সরে যাবে, আর একটা সি ডাবল এইচ থেকে এইচ সরে যাবে। তারপর হচ্ছে এখানেও সিও থাকবে এখানেও সিও থাকবে, আর এই যে ওটা এটাকে একটু ধাক্কা মারবে, ধাক্কা মেরে একটু পাশে পাঠায় দিবে। তাহলে এই যে সিওর সাথে এটা লাগানো, এই সিওর সাথে এটা লাগানো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আমরা অ্যানহাইড্রেটটা কিভাবে তৈরি হয়। আর এটাই কিন্তু অ্যানহাইড্রেটের যে কার্যকরীমূলক সিও ও সিও ওইটা। তো এটা হচ্ছে অ্যানহাইড্রেট তৈরি হচ্ছে। আর জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে ট্রান্সের বৈশিষ্ট্য হচ্ছে এইটার দেখা যায় যে স্থায়িত্বটা সিস অপেক্ষা বেশি। কারণ হচ্ছে এটা তো কোনো বিক্রিয়ায় অংশ নিতে চাচ্ছে না, এটা দুর্বল হচ্ছে না। তো এটা দুর্বল হয়ে গেছে দেখে পাইবনটা ভেঙে আসতে চাচ্ছে, তাই এটা কম স্থায়ী। কিন্তু এখানে তো পাইবনটা ভাঙতে চাচ্ছে না, তাই এটা হচ্ছে বেশি স্থায়ী। তাহলে ট্রান্স বেশি স্থায়ী, সিস কম স্থায়ী। তারপর ট্রান্স সমানুর গলনাঙ্কটা সিসের চাইতে বেশি। গলাইতে হচ্ছে বেশি এনার্জি দিতে হবে, কারণ এটা তো ইজিলি ভাঙতে পারবা না।
গলানোর জন্য হচ্ছে এই যে পাই বন্ডটাই হচ্ছে দেখা যাবে যে ভাঙা লাগবে, টেম্পারেচার বেশি দিতে হবে। এই জন্য হচ্ছে দেখা যায় যে যখন তুমি গলাইতে চাবা, গলাইতে গেলে টেম্পারেচার বেশি দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে এটা দেখা যায় যে ভাঙে না। তারপর হচ্ছে আমরা আসি এখানে প্রথম ব্যাখ্যাটা কি। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে ছিল এরকম যে সিস সমানুতে দুইটা বড় গ্রুপ একই দিকে থাকে, তার ফলে এদের মধ্যে বিকর্ষণ বাড়ে, স্থায়িত্ব কমে, যেটাকে ওই যে স্টেরিক বাধা বলা হয়। স্টেরিক বাধা কোনটা? যখন দুইটা বড় গ্রুপ কাছাকাছি থাকে তখন এরা যে বাধা লাভ করে ওইটাকে স্টেরিক বাধা বলে। ট্রান্স সমানুর ক্ষেত্রে বিপরীত দিকে অবস্থান করে, বিকর্ষণের পরিমাণটা কমে যায় এই জন্য, আর স্থায়িত্বটা বেড়ে যায়, যেটা আমরা একটু আগেই বললাম। ঠিক আছে। আর এখন হচ্ছে আরেকটা ব্যাপার আছে, এটা কিন্তু আমরা খালি দ্বিবন্ধনের ক্ষেত্রে দেখবো, যেভাবে করে যে স্টেরিক বাধার জন্য এই আকর্ষণ ইয়েটা কমতেছে, স্থায়িত্ব কমতেছে। কিন্তু যখন আমরা হচ্ছে এই একটা কার্বনের মধ্যে হচ্ছে জিনিসটা দেখব, খালি কার্বন আছে আর কার্বনের তিন পাশে হচ্ছে তিনটা হাত, তো তখন হচ্ছে দেখা যাবে যে তিন পাশে যদি CH3 লাগানো থাকে, তখন হচ্ছে ওই স্টেরিক বাধার কারণে অন্য কেউ এসে হচ্ছে দেখবা যে ইজিলি হচ্ছে ওইটাতে যুক্ত হইতে পারতেছে না, বা ওইটাকে হচ্ছে সরাইতে পারতেছে না। কারণ হচ্ছে যখন সিঙ্গেল বন্ড থাকে, মানে কার্বন কার্বন একক বন্ধন, বা কার্বনের মধ্যে হচ্ছে জাস্ট একটাই বন্ড থাকতেছে, ওইরকম কেসে হচ্ছে স্টেরিক বাধার জন্য আরো আকর্ষণ আর হচ্ছে স্থায়িত্বটা বাড়ে বলা যায়। কারণ স্টেরিক বাধা তখন হচ্ছে অন্য যে হইলো আক্রমণ করতে আসে, মানে আক্রমণ করে হচ্ছে যৌগটাকে ভাঙতে চাই, যে ডাবল বন্ডটা ভাঙছে না, ওইভাবে দেখা যায় যে কার্বনের গায়ে লাগতে চায় সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে। এই যে এখানে কার্বন আছে, এই সিঙ্গেল বন্ড হচ্ছে, তারপর ওই সিঙ্গেল বন্ডের মধ্যে হচ্ছে লাগার চেষ্টা করতেছে। তো এই সিঙ্গেল বন্ডে যখন হচ্ছে এই যে লাগতে চাচ্ছে এইভাবে, তো তখন হচ্ছে দেখবা যে এই CH3, এই যে এখানেও CH3, আর এই যে এখানেও CH3, এগুলোর মধ্যে হচ্ছে যদি কেউ এসে লাগতে চায়, তখন হচ্ছে এই যে স্টেরিক বাধাটা যে থাকে, এই স্টেরিক বাধার কারণে আসলে এসে লাগাই হচ্ছে তেমন সুবিধা করতে পারে না, অনেক কষ্ট করে হচ্ছে আসা লাগে। তো এখন এই স্টেরিক বাধাটার কারণটা হচ্ছে এই CH3 কে আমরা বলি গুড ডোনেটিং গ্রুপ। কি বলি? গুড ডোনেটিং গ্রুপ, মানে ওর যে ইলেকট্রন ঘনত্ব আছে সবও কার্বনের দিকে পুশ করে দেয়। তো কার্বনের দিকে পুশ করে দিলে কার্বনের হচ্ছে যখন ইলেকট্রন লাগে, তখন ওইখান থেকে ইলেকট্রনটা পেয়ে যায়। তাই যদি এখানে ধরো যে ইলেকট্রনটা পেয়ে গেছে, তাই তখন হচ্ছে কোনো নেগেটিভ কিছু এসে ওকে কি করতে পারে না, আক্রমণ করতে পারে না। ঠিক আছে, এটা একটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে ওই যে স্টেরিক ফ্যাক্টর যেটা আছে, এই স্টেরিক ফ্যাক্টরটার কারণটা হচ্ছে দেখা যায় যে এই বড় গ্রুপগুলো হচ্ছে কাছাকাছি থাকলে তখন হচ্ছে ওই বাধাটা যে দেয়, এই বাধাটা হচ্ছে দেখা যায় যে কার্বনটা তখন অন্য কেউ যখন এখানে এসে লাগতে চায় তখন তাকে বিকর্ষণ করে, তখন তার সাথে সহজে লাগতে চায় না। এটা হচ্ছে স্টেরিক বাধাটার কারণে হয়। তারপর হচ্ছে যা স্থায়িত্ব বেশি হবে তার গলনাঙ্ক বেশি হবে। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা জানি যে যেটার হচ্ছে স্থায়িত্ব বেশি সেটার গলনাঙ্ক বেশি। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেটার অভ্যন্তরীণ শক্তি বেশি, অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলটা হচ্ছে বেশি দেখা যায় যার, তার স্ফুটনাঙ্ক বেশি হয়। এখন আন্তঃআণবিক আকর্ষণ বল কার বেশি হয়? আন্তঃআণবিক আকর্ষণ বল দেখা যায় যে সিসের ক্ষেত্রে হচ্ছে বেশি হচ্ছে। ঠিক আছে, আকর্ষণ বলটা কার জন্য বেশি হয়? আকর্ষণ বলটা দেখা যায় যে সিসের জন্য হচ্ছে বেশি হয়। কারণ সিসের মধ্যে হচ্ছে পোলারিটি আছে, যার পোলারিটি থাকে বা পোলারিটি বেশি থাকে, তার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করতে চায় বেশি, কারণ একটা হচ্ছে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক, এরকম কেসে আকর্ষণটা বেশি কাজ করে। এরকম কেসে আকর্ষণ বেশি কাজ করার কারণে হচ্ছে দেখা যায় যে এই পোলারিটিটা বেশি হয় হলো সিসে, আর সিসে পোলারিটি বেশি হলে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলও বেশি হয়। আর যার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তার স্ফুটনাঙ্ক বেশি, এই জন্য দেখা যায় সিসের ক্ষেত্রে হচ্ছে স্ফুটনাঙ্কটা বেশি পাওয়া যায়। আর ট্রান্সের ক্ষেত্রে হচ্ছে গলনাঙ্কটা বেশি পাওয়া যায়। তাহলে গলনাঙ্ক কার বেশি? ট্রান্সের বেশি। স্ফুটনাঙ্ক কার বেশি? সিসের বেশি। ঠিক আছে। আবার আন্তঃআণবিক আকর্ষণ বল কার বেশি? সিসের বেশি। স্থায়িত্ব কার বেশি? ট্রান্সের বেশি। তারপর পোলারিটি কার বেশি? পোলারিটি এই সিসের বেশি। তারপর দ্রাব্যতা কার বেশি? দ্রাব্যতাও সিসের বেশি, কারণ সিসের পোলারিটি আছে। ঠিক আছে, বুঝা গেছে তাহলে আশা করি। আর ডাইপোল মোমেন্ট কার বেশি? সিসের বেশি, কারণ ওর মধ্যে হচ্ছে পোলারিটিটা আছে। আর এটাই হচ্ছে আমাদের আগের ক্লাসের বিষয়টা ছিল, যেটা হচ্ছে অডিওটা আসে নাই। তো আজকে আশা করি বুঝা গেল কি বলছিলাম। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।